তো কেমন আছো ভাইরা? আর কিছুদিনের মধ্যেই তোমাদের ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট আসতে চলেছে। বহু প্রতীক্ষিত রেজাল্ট। অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করে করে তোমাদের ধৈর্য বাঁধ ভেঙে যাবে, এরকম এক অবস্থা। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট আসতে চলেছে। যারা এই কম্পিটিশানের লাইন থেকে ছিটকে গেছো, যারা অন্য কিছু প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছো, বা নেক্সট রিক্রুটমেন্টের জন্য যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা নয়। তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের মূল্যবান সময় প্লিজ নষ্ট করো না। তোমরা যে কাজটা করছো সেটাকে মন দিয়ে করো। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বুঝতে পারছো তোমাদের নাম্বারটা একটা এমন একটা জায়গায় রয়েছে যেটাতে তোমাদের চান্স মোটামুটি 80%, 90% বা শিওর হয়ে গেছো যে এই নাম্বারে কাটার চান্স একেবারেই নেই। অনেক স্টুডিয়াস ছেলে যারা রানিংয়ে বাদ পড়েছে, হয়তো রানটা পাস করে গেলে এখানে এক্সামে ভালো স্কোর করতে পারতো, এরকম অনেকে আছে। তোমরা নেক্সট যেটার জন্য প্রিপারেশান নিচ্ছ সেটার জন্যই প্রিপারেশান নাও। এই ভিডিওটাতে টাইম নষ্ট করো না। এরপর এই ভিডিওটা যাদের জন্য বার্তা, সেটা হচ্ছে যারা কনফিডেন্ট আছো যে এই রিক্রুটমেন্টটাই শেষ ধাপটা আর আছে, শেষ ধাপের রেজাল্টটা বেরোতে আছে, তো এইটাতে যারা কনফিডেন্ট আছো তাদের জন্য এই ভিডিওটা। আর আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে তোমাদের রেজাল্ট, বহু প্রতীক্ষিত রেজাল্ট বেরিয়ে যাবে। আর ভেতরে ভেতরে ট্রেনিং সেন্টারগুলোতে জোর কদমে প্রস্তুতি চলছে, যেটা তোমরা জানো না। আমরা আছি, আমরা বুঝতে পারছি, জোর কদমে প্রিপারেশান চলছে। সব কিছু দেখভাল পর্যালোচনা করে কোন কোন ট্রেনিং সেন্টারে কত ক্যাপাসিটি রয়েছে, কোথায় কত ছেলেকে পাঠানো যাবে, এই সমস্ত কিছু পর্যালোচনা চলছে। তো তো এই অন্তিম লগ্নে অ্যাকচুয়ালি তোমাদের এখন করণীয় কি? অনেকে অনেক কিছু বলে তোমাদেরকে কনফিউজ করবে, অযথা তোমাদেরকে ব্যতিব্যস্ত করে তুলবে। তোমরাও এইগুলো হয়তো নতুন, সে কারণে বুঝতে পারবে না। তোমরা এদিক ওদিক ছোটাছুটি করবে, এইসব জোগাড় করবে, এই কাগজ জোগাড় করবে, ওই কাগজ জোগাড় করবে। ফালতু ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। তোমাদের কাগজপত্র যা যা ডকুমেন্ট যা যা লাগবে সেগুলোর জন্য তোমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। সেই পর্যাপ্ত সময়ের মধ্যে তোমাদের সমস্ত কিছু কাজ হয়ে যাবে। এখন থেকে শুধু শুধু ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। রেজাল্ট বেরোবে, তারপরে তোমাদেরকে প্রত্যেকটা ধাপের জন্য যে যে স্টেপগুলো আছে, মেডিকেল থেকে শুরু করে যা যা আছে, প্রত্যেকটার জন্য তোমাদের যথেষ্ট সময় দেওয়া হবে। যেটা এখন করণীয় সেটা হচ্ছে, তোমাদের ডকুমেন্টে যদি কোনো নামের স্পেলিং ভুল থাকে, বাবার নামের স্পেলিং ভুল, এই সব বিষয়গুলো যদি থাকে সেগুলো অবশ্যই কারেকশান করে রাখো। এগুলোর জন্যে পরে না হইলে ভুগতে হবে। এরপর সেই মুহূর্তে গিয়ে আর কি করবে যদি ভুল থাকে? তার রাস্তা কি রয়েছে? তার একটাই রাস্তা রয়েছে, কোর্টের এফিডেভিট। এটাতেও ভয় পাওয়ার কিছু নেই, ব্যতিব্যস্ত হওয়ারও কিছু নেই। কোনো জায়গায় যদি কিছু ভুল থাকে তার জন্য কোর্টের এফিডেভিট দিলেই সেই জায়গাটা সলভ হয়ে যায়। তো তখন বুঝতে পেরে যাবে, প্রত্যেকটা ধাপ সব বুঝতে পেরে যাবে। যদি কোথাও কিছু ভুল থাকে তখন কোর্টের এফিডেভিট দিয়ে সেই জিনিসটাতে ঠিক বেরিয়ে চলে যাবে, জয়েনিং হয়ে যাবে। মোট কথা, তুমি যদি এক্সাম পাস করো জয়েনিং হবে তোমার। মধ্যে মেডিকেলে যদি বিরাট কিছু সমস্যা না থাকে তো জয়েনিং হবে তোমার। তো বেশি ভয় পাওয়ার কিছু নেই। এরপর এই অন্তিম লগ্নে নিজেকে সুরক্ষিত রাখাটা সব থেকে বেশি দরকার। এখন বাইরে কম বেরোবে, যাদের নাম্বার খুব হাই আছে, আমি শুধুমাত্র তাদের জন্য বলছি যারা মন থেকে সিকিওর যে আমি এই জবটা পেতে পারি। খুব হাই বলতে কাট অফ মার্কস অনুযায়ী হাই, খুব হাইয়ের দরকার নেই। কাট অফ মার্কস যতটা যাবে ততটা হলেই হবে। জেনারেল কাস্টদের জন্য ভ্যাকেন্সি রিজার্ভেশন করে করে জেনারেল কাস্টদের জন্য অনেকটাই কম ছিল ভ্যাকেন্সির পরিমাণ। তো সেই কারণে জেনারেল কাস্টের ভ্যাকেন্সি হয়তো কাট অফটা হয়তো অনেক উপরে যাবে। মোটামুটি আমার মনে হচ্ছে তোমার 63, 64 বা 62 এরকম আশেপাশে থাকার চান্স আছে। 60-এর নিচে থাকার চান্সটা অনেকটাই কম আমার যেটা মনে হচ্ছে। আমাদের বেলাতে 58 দশমিক সামথিং ছিল। তো এবারেতে আমার মনে হচ্ছে জেনারেলদের ভ্যাকেন্সি যতটা কমিয়ে দিয়েছে, রিজার্ভেশন দিয়ে দিয়ে এতটা চেপে দিয়েছে, তো 60-এর নিচে থাকার চান্স অনেকটাই কম। তো সেই কারণে জেনারেলদের যাদের এরকম একটা নাম্বার, রিটেন আর ইন্টারভিউ মিলে আমি বললাম, তো মোটামুটি রিটেন যাদের 55 কি 54 এরকম আশেপাশে বা 55-এর উপরে আছে, তাদের হাই চান্স আছে। জেনারেল কাস্টদের জন্য বলছি, হাই চান্স আছে চাকরিটা পাওয়ার।
আর একটা বিষয় হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের বিষয়টা। তোমার যদি এসবিআইতে অ্যাকাউন্ট থাকে তাহলে স্যালারি অ্যাকাউন্ট এসবিআইতেই হয়। এখন পাঞ্জাব বা আদার্স যদি কারোর অ্যাকাউন্ট থাকে তো সেইগুলোতে কেন হবে না, অনেকের কোশ্চেন থাকতে পারে। তো আমার পাঞ্জাব আছে, আমি যদি পাঞ্জাবের অ্যাকাউন্টটাকে স্যালারি অ্যাকাউন্ট করতে চাই, আমার কেন হবে না? এতে সমস্যা কি? আমি কিসে আমার স্যালারি অ্যাকাউন্ট করব সেটাতে কেন আমার আমার মতামত অনুযায়ী কেন হবে না? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে পাঞ্জাব ব্যাংক আগে এসবিআইয়ের মতো এত ফেসিলিটি দিত না স্যালারি পার্সনদের, কিন্তু এখন দিচ্ছে। এরপর এখন অ্যাকসেপ্ট করবে কি না সেটা ডিপার্টমেন্টের উপর নির্ভর করছে। ডিপার্টমেন্টই গাইড করে দেবে জয়নিংয়ের সময় তোমাদেরকে। তো ডিপার্টমেন্ট সবসময় তোমাদেরকে, তোমরা যেটাতে বেশি ফেসিলিটি পাবে সেই সেই দিকেই তোমাদেরকে চালনা করবে, সেইখানেই তোমাদেরকে স্যালারি অ্যাকাউন্ট খোলার দিকে নিয়ে যাবে। এতদিন এসবিআইতে হয়ে আসছিল কারণ হচ্ছে এসবিআই বেশি ফেসিলিটি দিত স্যালারি অ্যাকাউন্ট করলে তাদের ব্যাংকে। এখন ওই কম্পিটিশনে নেমে পাঞ্জাব ব্যাংকও এসবিআইকে টক্কর দিয়ে সমানে সমানে কিছু কিছু ক্ষেত্রে এসবিআই থেকেও বেশি ফেসিলিটি দিচ্ছে। তো সেই হিসাবে হয়তো দেখা যাবে এবারে হয়তো পাঞ্জাব ব্যাংকেতেই যাদের জয়নিং হবে নতুন তাদের হয়তো পাঞ্জাব ব্যাংকেও করতে পারে স্যালারি অ্যাকাউন্ট করতে পারে, অথবা এসবিআই দীর্ঘদিন ধরে চলে আসছে যেটা এসবিআই করতে পারে। এসবিআই এসব ফেসিলিটিগুলো দীর্ঘদিন ধরে দিয়ে আসছে স্যালারি পার্সনদের, আর পাঞ্জাব ব্যাংক এখন দিতে শুরু করেছে। তো সেক্ষেত্রে পাঞ্জাবও এরপর থেকে স্যালারি অ্যাকাউন্ট করবে, অনেক কিছু ইন্স্যুরেন্স কভারেজ অনেক কিছু দিয়ে থাকে সেইগুলোর জন্যই। তো এটা হচ্ছে ব্যাপার। আর কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তো কি করবো, এইগুলোর জন্য অনেক কোয়ারি থাকে অনেকের। বিষয় হচ্ছে এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নয়, তারা এই ব্যাংকে চারদিকে ছোটারও কোনো দরকার নেই। জাস্ট জিনিসগুলো জেনে রাখতে পারো ব্যাংকে গিয়ে জয়নিংয়ের আগেতে ম্যানেজারের সাথে একটু কথা বললে যে কি কি ফ্যাসিলিটি আছে যদি এখানে আমি স্যালারি অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে। তো এই জিনিসগুলো জেনে রাখতে পারো। পাঞ্জাবেও গেলে পাঞ্জাবের কোনো ম্যানেজারের সাথে কথা বললে, আবার ইয়েতেও গেলে এসবিআইতেও গেলে তারও ম্যানেজারের সাথে কথা বলে এলে কি কি ফ্যাসিলিটি এখান থেকে পাচ্ছি জাস্ট জেনে এলে। এরপর যেটা হবে, তোমার যদি অ্যাকাউন্ট একটাও যদি তোমার কোনো অ্যাকাউন্ট না থাকে, একটাও অ্যাকাউন্ট নেই এমনটা নেই, এখন তো সবারই অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট। যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, কারোর হয়তো পাঞ্জাবে আছে এসবিআই নেই, তো কি করবো এখন? এসবিআই যদি স্যালারি অ্যাকাউন্ট করতে হয় আগে থেকে কি খুলে রাখবো? খুলে রাখলেও হয়, না খুলে রাখলে ওইখানেতেই জয়নিংয়ের সময় যখন জয়নিং করতে যাবে যে যেই ডিস্ট্রিক্টে জয়েন করবে সেই ডিস্ট্রিক্টে ওই সংলগ্ন ব্যাংকের ম্যানেজার ওখানে যায়। ওইখানেই কারো যদি ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে তো ব্যাংকের ম্যানেজার ওখানে অন স্পট ওখানে বসে বসে অ্যাকাউন্ট খুলে দেবে। তোমাদেরকে কোথাও ছোটারও দরকার হবে না, কিচ্ছু হবে না, কারণ ওখানে ওদের অনেক লাভ রয়েছে। তার ব্রাঞ্চে যদি স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারে তার নিজের প্রফিট রয়েছে, সে তোমাদের কাছে ছুটবে স্যালারি অ্যাকাউন্ট খোলানোর জন্য। তোমাদেরকে এই সবগুলোর জন্য ছুটতেই হবে না, তোমরা শুধু লিস্টে একবার নামটা নিয়ে আসো। লিস্টে নাম নিয়ে এলেই তারপরে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ পরপর হয়ে যাবে, কোনোটার জন্য ভাবতে হবে না। কারোর যদি কোনো কেস থাকে তো সেক্ষেত্রে কি হবে? কেসটার ক্ষেত্রে তোমরা হয়তো কোনো জিনিসে জড়িতই নয়, কোনো গন্ডগোলে বা কোনো ইয়েতে পাড়াতে বা কোথাও কোনো গন্ডগোল হয়েছে, তোমরা জাস্ট গেছো বাট যাওই নি সেখানে। তোমাদের পরিবারের কারোর নামে কোনো আক্রোশ ছিল, তোমার নামটা হয়তো সেখানে ঢুকিয়ে দিয়েছে, তো সেখানে তোমার নামে কেস হয়ে গেল। তো এইসব বিষয়গুলোতে চাকরির ক্ষেত্রে একটু সমস্যা হয়, তো সেগুলোরও রাস্তা বেরিয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কগনিজিবল যদি অফেন্স হয় সেগুলোর ক্ষেত্রে একটু অসুবিধা আছে, তো সেগুলো স্টেপ বাই স্টেপ সব জেনে যাবে, অসুবিধা কিছু নেই। চাকরি যদি তুমি লিস্টে নাম নিয়ে আসতে পারো জয়নিং তোমার হবেই, এটুকু মাথায় রাখো। এই মুহূর্তে বাড়ির লোকের সাথে এখন বেশি বেশি করে সময় কাটাও, আর হয়তো এই সময়গুলো পাবে না জয়নিং হয়ে যাওয়ার পরে, এত ছুটি পাবে না, বাবা মায়ের সাথে এত সময় কাটাতে পারবে না। তাদের সাথে বেশি বেশি করে এখন গল্প করো, সময় কাটাও, তাদেরকে সময় দাও, বা তোমাদের যে যেই কাজের সাথে যুক্ত মন দিয়ে সেসব কাজ করো, বাড়ির কাজ করো, তাদেরকেও ভালো ফিল করাও। এই জিনিসগুলো আর সারা জীবনও আর ফেরত পাবে না। একবার জয়েনিং করার পরে ব্যাস বাইরে বেরিয়ে গেলে মানে এরপর সেই বাড়ি যাবে সেই কুটুমের মতো, আত্মীয়ের মতো, দুদিনের জন্য যাবে আবার চলে আসবে, তখন বাইরেটাই তোমার হয়ে যাবে নিজের আপন, আর বাড়িটা হয়ে যাবে সেই আত্মীয় বাড়ি। যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা যারা যারা ডিপার্টমেন্টে জয়েন করতে চলেছ। তোমাদের লাইফে
বেটার কিছু হবে, বেটার কিছু যারা পেলো না তাদের হবে না এটা কিন্তু নয়, তাদের জন্য আরও হয়তো বেটার কিছু অপেক্ষা করছে। হতাশ হওয়ার কিছু নেই, চালিয়ে যাও, যা হয় সব ভালোর জন্যই হয়। এর থেকে হয়তো বেটার কিছু দেবে প্রকৃতি, সে কারণে অনেকে এই লাইন থেকে ফেলিওর হয়ে যায়। আপাত দৃষ্টিতে মনে হয় আমি ফেলিওর হয়ে গেলাম, কিন্তু কয়েকটা বছর পেরিয়ে যাওয়ার পর এমন কিছু একটা তার হাতে চলে আসে, এমন কিছু একটা সাফল্য চলে আসে, যখন মনে হয় যে ওই আগের ব্যর্থতাটা যদি না আসতো এই সাফল্যটা হয়তো অ্যাচিভ করার জন্য মাথাটা কাজেই লাগাতাম না কখনো। তো 2 বছর 3 বছর পর গিয়ে এইরকম ফিলিংসও হয় কিছু কিছু ক্ষেত্রে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, তো যেটা হয় সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। আর থাক তাহলে, পরে আবার কোনো দিন ভিডিও নিয়ে আসবো। আজকে এখানেই সমাপ্ত, টাটা।